বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত করার ঘোষণা দিয়েছে তুরস্ক। সকালে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিরক্ষা, চিকিৎসা ও বস্ত্র খাতে তুর্কি বিনিয়োগের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হয়। SM আরিফের রিপোর্ট। ঢাকার একটি 5 তারকা হোটেলে তুরস্ক এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো। বৈঠকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোনে তুর্কির বেসরকারি খাতের বিনিয়োগকারীদের আহ্বান জানায় ঢাকা। Investment by Turkey such as textiles and apparels, defense item manufacturing, shipbuilding, pharmaceuticals, infrastructure, renewable energy, ICT, smart technologies and civil aviation. এ সময় বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয় আন্তর্জাতিক মাধ্যমে ঢাকার গুরুত্ব প্রমাণ করে বলে জানান তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয় আন্তর্জাতিক মাধ্যমে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ $1.3 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করবে তুর্কি। বিশেষ করে প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিতে, চিকিৎসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করব আমরা। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে ঐতিহাসিক মানবতা দেখিয়েছে তার প্রশংসা করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সংকট সমাধানে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছে আঙ্কারা। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে ঐতিহাসিক মানবিকতা দেখিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে তুর্কি আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চালিয়ে যাচ্ছে। এছাড়াও ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালী স্বাভাবিক রাখতে তুরস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তুর্কির পররাষ্ট্রমন্ত্রী। SM আরিফ, MyTV, ঢাকা। রাজধানী দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ডালা ভেঙে পদ্মা নদীতে ডুবে যাওয়া SB পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। দুপুর 12টার দিকে বাসটি উদ্ধার করা হয়। এর আগে সকাল 9:30টার দিকে ফেরিঘাটের 7 নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, শুধু ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজার ছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। BIWTC দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকাল 9:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী SB পরিবহনের একটি বাস দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটের পন্টুন ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে হামজা এসে বাসটিকে উদ্ধার করে। তিনি জানান, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল। আহত অবস্থায় ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এই বাসটি ডুবে যাওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গোয়ালন্দ ইউনিট, রাজবাড়ী ইউনিট, মানিকগঞ্জের পাতুরিয়া ইউনিট এবং ফরিদপুর থেকে ডুবুরি ইউনিট আমি সহকারে দ্রুত ঘটনাস্থলে আসি এবং আমাদের গোয়ালন্দ ইউনিট সঙ্গে সঙ্গে বাড়িতে নেমে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার তাদেরকে জীবিত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অবশ্যই গঠন করা হবে। 5 থেকে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা গঠন করে দিব এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অভিযান এটা চলমান থাকবে, অভিযান শেষ হবে না, অভিযান চলমান প্রক্রিয়া চলমান থাকবে। দর্শক, এই মুহূর্তে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মমিন শেখ। আমরা এখন আছি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। এই 7 নম্বর ফেরিঘাটে সকাল 9:30টার দিকে SB সুপার ডিলাক্স নামে একটি পরিবহন পদ্মা নদীতে পড়ে যায়। ফেরিতে উঠতে গিয়ে এই পরিবহনটি পড়ে যায় বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি যে এই SB সুপার ডিলাক্স এই পরিবহনটি পদ্মা নদীতে পড়ার পরপরই ফায়ার সার্ভিস, BIWT এর ডুবুরি দল সহ সংশ্লিষ্টরা কিন্তু এই উদ্ধার অভিযান কার্যক্রম চালাচ্ছিলেন এবং 12টার পরে কিন্তু এই বাসটি উদ্ধার করে এই ফেরি কবরিতে কিন্তু রাখা হয়েছিল। কিছুক্ষণ আগেই এই বাসটি কিন্তু স্থানান্তর করে রাজবাড়ী দৌলতদিয়া যে বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছে। আমরা দেখেছি যে এই যে ডুবে যাওয়া যে বাস, এই বাস থেকে জীবিত 3 জনকে উদ্ধার করা হয়েছে এবং এই জীবিত 3 জন কিন্তু গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ভর্তি রয়েছে। আমরা উদ্ধার অভিযানের কথা জানছিলাম রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিনের কাছে।
আফরোজা পারভিন আমাদেরকে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত বাসের চালক, বাসের হেল্পার এবং বাসের সুপারভাইজার তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন আমাদেরকে আরো জানিয়েছেন যে বর্তমান এই উদ্ধার অভিযান কার্যক্রম চলমান রয়েছে এবং এই উদ্ধার কার্যক্রম কখন শেষ হবে তিনি কিন্তু আমাদেরকে জানান নাই। তিনি বলেছেন যে এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি বর্তমানে কিন্তু এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই ফেরিগুলো দিয়েই জাতীয় যানবাহন বর্তমানে পারাপার করা হচ্ছে। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। মমিন, আপনাকে ধন্যবাদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর। এই সময় সংগঠনটির মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আগে আয়োজনের দাবি জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপি হলে জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সবুজায়ন বৃদ্ধি ও প্লাস্টিক দূষণ কমাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর মহাখালীতে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়নের অভাবে রাজধানীতে শব্দ দূষণ ও পরিবেশ দূষণ বাড়ছে। নাগরিকদের ছাদ বাগান গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে একটি বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব। এ সময় পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। যদি ভালো না থাকে জীবনের নিরাপত্তা থাকবে না। আজকে রাজনীতি যদি ভালো না থাকে তাহলে বাংলাদেশ আধিপত্যবাদীদের জন্য আবার নতুন করে তাদের খেলার জায়গায় পরিণত হবে। সেজন্য এই ঢাকাকে বদলাতে হবে আর বদলানোর জন্য আমাদের নগরের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। ঈদের আমেজ শেষে রাজধানীর কাঁচাবাজারে ক্রেতাদের ভিড় কিছুটা বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, বাজারে সবজি সরবরাহ পর্যাপ্ত আছে, তবে চাহিদা বেশি না থাকায় বাজারে সবজি বিক্রি অনেকটা কম। সপ্তাহ ব্যবধানে কমেছে সবজি, ডিম ও মুরগির দাম। এদিকে বাজারে সবজির দাম কম থাকায় সন্তোষ প্রকাশ করেছে ক্রেতারা। সাদিয়া হক মৌয়ের প্রতিবেদন। ঈদের পরের সপ্তাহে এখনো জমে ওঠেনি কাঁচা বাজার। ক্রেতাদের সমাগম অনেকটাই কম ছিল। বাজারে প্রায় প্রতিটি সবজি 40 থেকে 60 টাকাতে পাওয়া যাচ্ছে। ক্রেতা নাই গে, ক্রেতারা সব অন্য বাড়িতে অন্য বেড়ায়, এখনো আসে নাই, দাম অনেক কম। সবজির দাম ভাই অনেক আছে, নিয়ন্ত্রণে আছে আমাকে হিসাবে। আপনার সব সবজি 60 টাকা বেশিরভাগ, এই দুন্দুর 60 টাকা, ঝিঙ্গা 60 টাকা, পটল 50 টাকা, বটবুটি 60 টাকা, বেগুন 80 টাকা চলে বর্তমান বাজারে ঈদের পরে। আমিষের পুষ্টি যোগান দেওয়া ডিমের দামও কমেছে, প্রতি ডজন 120 টাকা। হাঁসের ডিমের ডজন হচ্ছে 180 টাকা, দেশি মুরগির ডজন হচ্ছে 200 টাকা, লাল ডিম 120 টাকা, সাদা ডিমের ডজন 110 টাকা। ক্রেতারা বলছেন, বাজারের সবজির দাম স্বাভাবিক রয়েছে এবং কাঁচা সবজির দাম হাতের নাগালেই রয়েছে। অনেকটা কমছে, বেশিরভাগই মোটামুটি 50-60 এর ভিতরে দিয়ে আছে সবজির দাম। কিছুটা কমই দেখতেছি, ঈদের পরে তো কিছুটা কমই সবজির বাজার। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবজির দাম যেন সারা বছর থাকে, এমন প্রত্যাশা সকলের। আমাদের সাধারণ মানুষের জন্য একটু তো বাড়তি আছেই, তবে একটু কমছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন চোখ জুড়ানো সোনালী ধানের সমারোহ। চলতি বোরো মৌসুমে মাঠে মাঠে ধানের শীষে দোল খাচ্ছে সম্ভাবনার বার্তা। বাম্পার ফলন হওয়ায় সেই সম্ভাবনায় কৃষকের মুখে ফিরিয়ে এনেছে স্বস্তি ও আনন্দের হাসি। ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার অধিকাংশ এলাকার ধান কাটায় ইতোমধ্যেই শেষ হয়েছে। ধান মাড়াই ও প্রক্রিয়াজাতকরণ শেষে কৃষকরা এখন ঘরে তুলছেন সোনালী ফসল। কৃষকদের মতে, কৃষি বিভাগে নিয়মিত পরামর্শ ও তদারকি, উন্নত মানের বীজ সরবরাহ, সুষম সার প্রয়োগ এবং সময়মতো সেচ ও পরিচর্যার ফলেই এবছর বাম্পার ফলন সম্ভব হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভাঙ্গা উপজেলায় প্রায় 4086 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। কৃষি অফিসারের পরামর্শে আমি সময় মতো ধানের ঔষধ এবং ধান খেত বাছাই করছি। ইনশাল্লাহ আমার বাম্পার ফলন হয়েছে। 4 বিঘা বুড়ি ধানের আবাদ করছিলাম, ধানের ইনশাল্লাহ বাম্পার ফলন হয়েছে। এবছরে বাম্পার ফলন হয়েছে 3 বিঘা বুড়ি, ইনশাল্লাহ এতে আমরা খুশি। বড় মৌসুমে ধানের ভালো ফলনের জন্য উপজেলা কৃষি অফিস ভাঙ্গার পক্ষ থেকে বিভিন্ন নতুন জাতের
বিধান 92, বিধান 89, বিধান 101, 102 বিভিন্ন নতুন জাত কৃষককে সরবরাহ করা হয়েছে। ওভারঅল আবহাওয়া এবং পরিবেশ এবছর ভালো থাকায় আমরা আশা করছি বাংলা উপজেলাতে বোরো ধানের যে বাম্পার ফলন হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে 60% ধানের কর্তন হয়ে গেছে এবং কৃষকরা ধান কর্তনে এবং মাড়াই ব্যস্ত আছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবছর ভাঙায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনে কৃষকদের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধানের বাম্পার ফলনে ভাঙার কৃষকদের মাঝে ফিরেছে নতুন আশার আলো। কৃষি বিভাগের ধারাবাহিক সহযোগিতা এবং কৃষকদের নিরলস পরিশ্রমে এই সফলতা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন ধারাবাহিকতা বজায় থাকলে কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা সবার। হাফিজা খানম জুথি, মাই টিভি। এই মধুমাসে লিচুর ধুম দিনাজপুরে, কিন্তু ঈদের ছুটি শেষে এখনও ঢাকা সহ বাইরের জেলার পাইকারি ক্রেতারা পুরোপুরি বাজারে না ফেরায় কম দামে বিক্রি হচ্ছে চায়না 3, বেদানা, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচু। এতে ক্রেতারা স্বস্তি পেলেও লাভ নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। লিচুর জেলা হিসেবে পরিচিত দিনাজপুর, মৌসুম এলেই শহরের কালীতলা, নিউ মার্কেট সহ বিভিন্ন আড়ত ও বাজারে জমে ওঠে লিচু বেচাকেনা। কিন্তু এবার বাজারের চিত্র কিছুটা ভিন্ন। সরবরাহ থাকলেও দাম তুলনামূলক কম। ব্যবসায়ীরা বলছেন ঈদ শেষ হলেও ঢাকার বড় পাইকারিরা এখনো পুরোপুরি বাজারে ফেরেননি, ফলে স্থানীয় বাজারেই বেশি লিচু বিক্রি হচ্ছে। ঢাকার যে পাইকারগুলা এখনো আসে নাই, ঢাকার পাইকাররা আসে নাই, কিন্তু মালের আমদানি অনেক হয়ে গেছে, যার কারণে আজকে দামটা একটু কম পাইলাম। গত 2 দিন আগে ঈদ হয়ে গেল, এখনো ঢাকার উদ্দেশ্যে লোকজন যাতায়াত এখনো শুরু হয় নাই। বাজার খারাপ, মানে বাইরের কাপড়গুলা একবারে ঢুকতেই পারে নাই, এই কারণে লিচু পরে একবারে পানির দামে। ক্রেতারা জানান এবার চায়না 3 লিচু ও বেদানা লিচুর দামেও বড় পতন। তবে মান ও আকার ভেদে বোম্বাই ও মাদ্রাজি লিচু প্রতি 1000 লিচু বিক্রি হচ্ছে 2000 থেকে 3000 টাকায়। 600 টাকা বেদানা, 1200 টাকা চায়না 3, এবার সব থেকে দাম কম। আজকে মাল লেভেল নামছে ঈদের পরে প্রচুর মাল, প্রথম চান্সে মাল কিনছি বেশি রেটে, এখন মালের একটু রেট কম। দাম মনে করেন সর্বোচ্চ 2400-2500, নিচে 1500-1600। আজকে বাজার কমে গেছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন ভোক্তারা যেন স্বাস্থ্যসম্মত ও নিরাপদ লিচু পান, সেজন্য বাজারজাতকরণ ও নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ লিচু যাতে ভোক্তা খেতে পারে, সে কারণে ক্ষতিকর বালাইনাশক, কীটনাশক স্প্রে থেকে বিরত থাকার জন্য এবং পরিপূর্ণ পরিপক্ক হওয়ার পরেই যাতে সেটি বাজারে তারা সরবরাহ করে। দিনাজপুরের লিচু এবার ক্রেতার জন্য স্বস্তির হলেও উৎপাদক ও ব্যবসায়ীদের জন্য তৈরি করেছে অনিশ্চয়তা। ঢাকার পাইকারি বাজার পুরোপুরি সক্রিয় হলেও দাম কিছুটা বাড়তে পারে, এমন আশা সংশ্লিষ্টদের। তামান্না সাদিকা, মাই টিভি। সিরাজগঞ্জের বেলকুচিতে বাসের ধাক্কায় অটোভ্যানের 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সকাল 7:30টার দিকে উপজেলার মেঘুল্লা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, বাস ও অটোভ্যানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন এবং 1 জন আহত হয়েছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।